মার খেয়ে ভূতেও ডরায়। আমি বাসায় একা, আমাকে মারা বন্ধ করে লাইট বন্ধ করে অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। খুবই অসহায় ছিলাম ওই রাতে। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারি না। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করতেছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করছে। ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেই, আমি ফার্স্ট ডিভিশনে পাস করি। কিন্তু উনি আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করেন, কারণ উনি বাচ্চা নেবেন। এরই মধ্যে আমি মেহেদির সহপাঠীর মায়ের পরামর্শে 3 মাস মেয়াদি ইনজেকশনটা নিই। আমার মা বাবা ভাই ভাবিকে বললে কোনো লাভ হয় না। আমার আপার পেনশনের টাকাগুলোও পেয়ে যায়। আপার পেনশনের টাকাগুলো আমার মা মেহেদি আর বাবনের নামে ব্যাংকে রেখে দেয়। কায়সার হামিদ সাহেব প্রতি পিরিয়ডের ডেটে তিনি আমার জন্য অপেক্ষা করতেন আমি কনসেপ্ট করেছি কিনা। এর মধ্যে আমার মা মারা যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি, এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আমাকে নিয়ে আসেন। মা মারা যাবার পর কায়সার হামিদ সাহেব আমাকে বেশি একটা প্রেশার দিতেন না। এভাবেই চলে গেল কিছুদিন। দিন যায়, আমি আরো বেশি সুন্দর হই, আমারও চাহিদা অনেক বাড়তে থাকে। এখন নিজে থেকে কায়সার হামিদের সাথে থাকতে চাইতাম, কিন্তু উনি আমাকে বলতেন এত চাহিদা ভালো না। এরপর কায়সার হামিদ সাহেব মেহেদিকে নিয়ে ঘুমাতেন, আমি বাবনকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতাম। সপ্তাহে 15 দিন পরে মাঝে মধ্যে উনি আমার কাছে আসতেন। আমার চাহিদা হয়ে গেলে উনি আবার চলে যেতেন। এভাবেই বিয়ের 4টা বছর পার করলাম। কায়সার হামিদ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার খুবই কোমরে ব্যথা ছিল। তার মলত্যাগ করতে অনেক কষ্ট হতো। মলত্যাগের সময় তার পায়খানা দিয়ে রক্ত পড়তো। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওষুধ চলতে থাকে। ওনার একটা কিডনির 15% ভালো আছে, আর একটা কিডনি পুরোটাই নষ্ট হয়ে গেছে। খুব বেশি কোমরে ব্যথা করতেন। উনি মনে করতেন সারাদিন বসে থাকার কারণে বোধহয়। ইমার্জেন্সি মেডিকেলে ভর্তি করানো হয়। আমার ভাই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নেই। আমি হাসপাতালে যাওয়া আর বাচ্চাদের টেক কেয়ার করা পুরোটা সব দায়িত্ব আমার। আমি বাচ্চাগুলোকে ভাবির কাছে দিয়ে হাসপাতালে থাকতাম, ওনার পাশে বসে থাকতাম, ওনার মাথায় হাত বুলিয়ে দিতাম, ওনাকে সবসময় বলতাম আপনার পাশে আছি, আপনাকে ছেড়ে যাব না। ডাক্তাররা কিডনি প্রতিস্থাপন করার জন্য বলে, কেউ কিডনি দিতে রাজি হয় না, আর যারা সেল করবে তাদের সাথে কোনো কিছুতেই মেলে না। অনেক খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একজনকে পেয়ে যায়, সাথে ম্যাচ করে। তাকে ইমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে তাকে পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়াতে যাওয়ার আগে তার পরিবারের হাতে ক্যাশ 2 লাখ টাকা। ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা একটা হোটেলে উঠি। অপারেশনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ। 2 দিন পর অপারেশন হবে। লোকটাকে ইন্ডিয়াতে নিয়ে যায়। অপারেশনের 2 দিন আগে পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমরা ওনাকে খোঁজাখুঁজি করি লোকটা কোনো বিপদে পড়লো কিনা। এদিকে কায়সার হামিদ সাহেবের মৃত্যু খুবই কাছে। ডাক্তাররা বললেন 7 দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন না করতে পারলে ওনাকে বাঁচানো পসিবল না। উনি লাইফ সাপোর্টে। আমার ভাই অনেক দালাল ধরেও কোথাও কিডনি পেলেন না। আমি বললাম আমি দিব যদি সবকিছুতে মিলে যায়। আমি মেডিকেল টেস্ট করাই, আমার সাথে মিলে যায়। আমার ভাই সেদিন নির্বাক ছিলেন, একটা টু শব্দও করেননি। আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলেন একটা ভাইয়ের জন্য, 2টা সন্তানের পিতার জন্য আমি আমার বোনের গোটা জীবন নষ্ট করে দিলাম। অপারেশনের আগের মুহূর্তে আমার শুধুই কান্না আসতো, কিন্তু ওনার চেহারা আর কষ্ট দেখে আমার নিজের সব কষ্ট দূর হয়ে যেত। মনে পড়তো বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়ার আগে উনি ওনার 2 সন্তানকে আমার হাতে তুলে দেন। এরপর কায়সার হামিদ সাহেবের অপারেশন সাকসেসফুল হয়। আমরা দেশে চলে আসি। কায়সার হামিদ সাহেব তখন আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমি রান্নাঘরে রান্না করতে গেলে উনি চেয়ার নিয়ে বসে থাকতেন। মাঝে মধ্যে পেঁয়াজের খোসাও ছিলে দিতেন। কিছুক্ষণ পর পর নেহা নেহা করে ডাকতে থাকতেন। দিন যেতে থাকে, আমিও কায়সার হামিদ সাহেবকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কায়সার হামিদ সাহেব তার পুরো বাড়িটা আমার নামে লিখে দিলেন। তো দিন যায়, আমার স্বামী যেন আবার অসুস্থ হয়ে গেলেন। তারপর আমার ভাই আবারও কায়সার হামিদ সাহেবকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। সেখানে তাকে আবার ট্রিটমেন্ট করা হলো। সবসময় নামাজ পড়তাম আর আমার স্বামীর জন্য দোয়া করতাম। আর আমার ভাই হোটেলে যাই, গোসল করি, নামাজ পড়ি। একটা ভাতের হোটেলে খাবার খাচ্ছিলাম। এরই মধ্যে ভাইয়ের কাছে ফোন, ইমার্জেন্সি মেডিকেলে যেতে হবে। আমরা মেডিকেলে যাই। কায়সার হামিদ সাহেবের অবস্থা খুবই খারাপ, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সজ্জায় কায়সার হামিদ সাহেব। তারপরে বলতেছিল নেহা আমাদের একটা বাচ্চা হলো না। নেহা আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারলাম না। কায়সার হামিদ সাহেব দেখি চুপ। ভাইয়াকে বললাম ভাইয়া কি হলো, আমার স্বামী আর কথা বলে না কেন? বোধহয় শেষ নিঃশ্বাসটুকু নিয়ে ফেলেছি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে লাশ আনা অনেক খরচের বিষয়। আমরা অনেক চেষ্টা করি, অনেক পয়সা খরচ করে, দালাল ধরে 2,55,000 টাকা খরচ করে বাংলাদেশে লাশ আনি। তারপর তাকে দাফন করা হয়। কাঁদতাম, কারণ এই শেষ বছরটা আমি ওনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার স্বামীর মৃত্যু 40 দিন হয়নি এখনো। আর ইদ্যত পালন এখনো শেষ হয়নি। ওনার আত্মীয় স্বজন এসে আমাকে বুঝাতে থাকে, হ্যাঁ তোমার মতো বয়সী মেয়েদের এখনো বিয়ে হয়নি। কায়সার হামিদ সাহেবের বোনেরা তার বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেল। আর একটাই কারণ ছিল কায়সার হামিদ সাহেবের পেনশনের টাকাটা। তারা আমাকে বিয়ে করার জন্য অনেক কথা বলে, কিন্তু আমি মনে করি একটা মেয়ের বিয়েও একটা, জীবনও একটা। জীবনে কায়সার হামিদকে ছাড়া আমি আর কাউকে মেনে নিতে পারবো না। কখনোই মনে করি না কায়সার হামিদের সাথে আমি জান্নাতে থাকবো। আমি চাই সে আমার আপুর সাথে থাকবে। আমি আমার আপুর সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসতাম। মেহেদি আর বাবনও বড় হতে লাগলো। 4 বছরের মেহেদি একদিন আমাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? ওরা যে বলছে তোমাকে বিয়ে করতে। আমি মেহেদিকে বললাম আমি তোমাদেরকে ছেড়ে কখনোই যাব না।
আস্তে আস্তে মেহেদি বড় হতে থাকে। কায়সার হামিদ সাহেবের মোটা অঙ্কের একটা পেনশনের টাকাও আমি পেয়ে গেলাম। টাকাগুলো আমি ব্যাংকে রেখেছিলাম। কায়সার হামিদ সাহেবের দোকান ছিল 5টা, সেই ভাড়ার টাকা দিয়ে চলতো আমার সংসার। ভাই বেশিরভাগ বাজার করে দিতেন। এদিকে কায়সার হামিদের জায়গা জমি, বাড়ির সামনে যে জায়গা ছিল, বাজারে যে জায়গা ছিল, কিছু তার বোনেরা ভোগ দখল শুরু করে দেয়। তার বোন আর খালাতো ভাই যে দেনার হিসেব করা বলে তার বোনের থেকে আর তার খালাতো ভাইয়ের থেকে মোট 21 লাখ টাকা নেওয়ার হিসেব কখনোই বিশ্বাস করি না, কারণ কায়সার হামিদ সাহেব এরকম লোক ছিল না। আমার ভাইও বিশ্বাস করে না। এই নিয়ে গ্রামে সালিশও বসে। টাকাটা দিনা তারা আমাদের জায়গায় দোকানপাট ঘর বাড়ি করে ভাড়া দিয়ে খাচ্ছে। এদি এখন ইন্টারমিডিয়েট পাস করেছে। ও আমার কাছে একটা ভিডিও ফোন চাইলো। আমি ওকে একটা ফোন কিনে দিলাম। এই ফোন কিনে দেওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো। তারপর ও দেখি এই ফোন সারাক্ষণ টিপাটিপি করে, খাওয়ার সময় টিপে, সব সময় টিপে। আমি ভাবলাম বোধহয় ও প্রেম করে, এখন বয়সটাই তো এরকম। একদিন ও ওয়াশরুমে গেল, আমি ওর ফোনটা চেক করে দেখলাম। দেখি মেহেদি ওর বড় ফুপুর মেয়ে অবন্তীর সাথে ঘনিষ্ঠতা, প্রেমের সম্পর্ক, তারা অনেক দূর এগিয়ে গেছে। কথাটা আমার ভাইকে জানাই। মেহেদিকে অনেক বোঝায়, বলল সে আর কথা বলবে না। কিন্তু এটা ছিল মেহেদির মিথ্যে আশ্বাস। সে পুনরায় তার বড় ফুপুর মেয়ের সাথে কথা বলে দেখা করে। আমি তাকে বুঝিয়েছিলাম তার বড় ফুপিরা তার কখনো ভালো চায় না, সম্পত্তি ভোগ দখলের ফাঁদ এটা। আবারও মেহেদি কথা বলার পর আমার ভাই মেহেদির কাছ থেকে ফোনটা নিয়ে ভেঙে গুঁড়ো করে ফেলে। এরপর মেহেদির ভিতরে আমি কিছু পরিবর্তন দেখতে পাই এবং আমি মেহেদির ভার্সিটিতে যাই। মেহেদির এক বন্ধুর কাছ থেকে জানতে পারি তার ফুপি আম্মা নাকি কলেজে বারবার আসে এবং তার ফুপি আম্মা তাকে একটা আইফোন গিফট করেছেন। মেহেদি ওটাই চুরি করে চালাতেন। এরপর মেহেদি একদিন বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। কি বলা বলি করে মেহেদি নাকি কোর্ট ম্যারেজ করেছে তার ফুফাতো বোনের সাথে। আমি বাবনকে ফোন ধরিয়ে দিই তার বড় ফুপির সাথে কথা বলার জন্য। বাবনকে তার ফুপি জানাই মেহেদির সাথে অবন্তীর বিয়ে হয়ে গেছে। আজকে বিয়ের প্রথম দিন, তাই তারা গাড়ি নিয়ে ঘুরতে গেছে। কিছুদিন পর মেহেদি আমার বাড়িতে আসে, এসে ঘর বাড়ির ভাগ চাই, এমনকি বাবার পেনশনের টাকারও ভাগ চাই। সেদিন আমি পায়ের জুতা খুলে মেহেদির গায়ে হাত, মায়ের জন্য, যার বাবার জন্য আর তাদের জন্য আমি আমার পুরোটা জীবন শেষ করে দিয়েছি। সেই ছেলে আমার কাছে ভাগ চাই। মাত্র 5 বছর সংসার করেছি আমি মেহেদির বাবার সাথে। মেহেদির শ্বশুর বাড়ির লোকজন সবাই আমাদের সব সম্পত্তি ভোগ করতেছে। 5টা দোকানের ভাড়াও তারা নিচ্ছে। আমি বাবনকে সাথে করে নিয়ে আমার ভাইয়ের বাড়িতে চলে আসি। কায়সার হামিদ সাহেবের বন্ধু ছেলে নরওয়েতে থাকে, তার সাথে বিয়ে হয় বাবনের। আমি ঘর ভর্তি ফার্নিচার দিতে চেয়েছিলাম, কিন্তু তারা নিতে রাজি নয়। এদিকে মেহেদির প্রতিবন্ধী একটা মেয়ে হয়েছে। মেহেদি ফোন দে, আমাকে লিখে দে আই মিস ইউ। আমি কোনো কথা বলি না, কোনো মেহেদির সাথে কথা বল।